আমার প্রিয় কৌটায় সোনালি আস্তরণে রয়েছে কত গীতিকাব্য বন্দী। এই একটি কথার ছদ্মবেশে নন্দার যেন ঘুম হারাম হয়েছে। লক্ষ্মীদেবীর এই কথাটা কি বুঝিয়েছেন? সে কি নন্দার জন্য কোনো প্রমাণ রেখে গিয়েছে কোথাও? নন্দা এসব ভাবতে ভাবতে বিহারিণী মহলে উপস্থিত হলো। বাড়িটা আজকাল বড় নীরব। আগে লক্ষ্মীদেবীর কণ্ঠ বড় রাস্তা থেকেও শোনা যেত, অথচ আজ একটি কালো কুচকুচে কাকের কণ্ঠ ছাড়া আর কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। নন্দা আলগোছে বাড়িটার পুকুর পাড়ে গিয়ে বসল। গেটের পাহারাদারকে পাঠালো তরঙ্গিনীকে ডেকে আনার জন্য। এই বাড়িটার পুকুর পাড় সবসময় সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, অথচ আজ পুকুরে পড়েছে শুকনো পাতার ঢল। চারপাশে বহু আগাছা পড়ে আছে। আগাছাগুলোই যেন বলে দিচ্ছে অযত্নের গল্পগুলো। নন্দা ছোট একটা শ্বাস ফেলল। সে যখন বাড়িতে বউ হয়ে এলো তখন এ বাড়ির ভাব সাজই ছিল অন্যরকম। কোনো রাজপ্রাসাদের যে কম নয় তা। বিলাসিতায় চারপাশ থই থই করছিল, অথচ আজ সেই চাকচিক্য নেই, বিলাসিতা নেই। দুদিন পর হয়তো বাড়িটা অন্য কারো হয়ে যাবে। নন্দার ভাবনার মাঝে পুকুর পাড়ে উপস্থিত হলো তরঙ্গিনী। পরনে তার বরাবরের মতো হালকা রঙের শাড়ি। বিশাল চুলগুলো কোমর ছাড়িয়ে গেছে। বাতাসে মৃদু তালে উড়ছে আঁচল। তরঙ্গিনী বোধহয় এই মুহূর্তে এখানে নন্দাকে মোটেও আশা করেনি। তাই সে বিস্মিত কণ্ঠে বলল, আরে অলকানন্দা যে। নন্দা ঘাড় ঘুরিয়ে তরঙ্গিনীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। কোমল কণ্ঠে বলল, আপনি সুন্দর হয়ে গেছেন যে। তরঙ্গিনী হাসল। নন্দার কাছে এসে ঘাটের একদিকে বসে বলল, সত্যি নাকি? সত্যি। অন্যরকম সুন্দর লাগছে আপনাকে। কেন বলেন তো? তেমন কিছুই না, তুমি হুট করে দেখছো তাই এমন লাগছে। তা আছো কেমন? আছি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা বাড়ির ভেতর না গিয়ে এখানে বসে আছো যে? ভেতরে চলো। তরঙ্গিনীর প্রস্তাবে নন্দা ব্যস্ত কণ্ঠে প্রত্যাখ্যান করে বলল, না না, বাড়ির ভেতরে যাব না, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তরঙ্গিনী নন্দার কথায় ভ্রু কুঁচকাল। অবাক কণ্ঠে বলল, আমার সাথে? কি কথা বলো। এই বাড়ির নাম বিহারিণী মহল কবে রাখা হয় জানেন আপনি? তরঙ্গিনী কপাল কুঁচকে ফেলল নন্দার প্রশ্নে। নন্দা খেয়াল করল তরঙ্গিনীর মুখভঙ্গি আলাদা রকমের পরিবর্তন ঘটেছে। নন্দার মনে খটকা লাগে। সে আবারও শুধালো, আপনি জানেন নিশ্চয়, একটু বলবেন দয়া করে। হুট করে এই প্রশ্ন করছো কেন? একটু প্রয়োজনেই করেছি, আপনি বলুন না দয়া করে। তরঙ্গিনী মুখ ঘুরিয়ে ফেলল। শক্ত কণ্ঠে জবাব দিল, আমি জানি না, অথচ আপনার মুখ বলছে আপনি জানেন। তরঙ্গিনী তপ্ত শ্বাস ফেলল। তার দীর্ঘশ্বাসে যেন ভারী হলো প্রকৃতি। অস্বাভাবিক রকমের শীতল কণ্ঠে সে বলল, আজ থেকে 6 বছর আগে কোনো এক জ্যৈষ্ঠ মাসে এই বাড়ির লোহার গেটের পাশে মার্বেল পাথরে খোদাই করে একজন পুরুষ অনেক ভালোবেসে বাড়ির নাম রেখেছিল বিহারিণী মহল। নন্দার চোখ মুখে সন্দেহ ভাব। সে সন্দিহান কণ্ঠে বলল, পুরুষ? কে সে? শুনলে কষ্ট পাবে না তো? কিছু জিনিস অজানা থাকাই ভালো নয় কি? তরঙ্গিনীর কণ্ঠে হেয়ালি আর কেমন যেন রহস্য। নন্দা আগ্রহী স্বরে বলল, সত্যি জানতে কষ্ট কিসের? আর সত্য সর্বদাই সুন্দর হয়। তাকে সুন্দরভাবে মেনে নেওয়া সকলের কর্তব্য। সকল সত্যি সুন্দর নাও হতে পারে, তবুও আমি শুনবো। বলুন, কোন পুরুষ এ নাম রেখেছিল আর কেন এবার রেখেছিল? তরঙ্গিনী কিছুক্ষণ চুপ করে রইল। অতঃপর রাশভারী কণ্ঠে বলল, সুদর্শন। তোমার স্বামী রেখেছিল এই নাম। নন্দার চোখে মুখে বিস্ফোরিত বিস্ময়। অস্ফুষ্ট স্বরে বলল, কি? হ্যাঁ, যা শুনেছ সেটাই বললাম। কেন এই নাম, কিসের জন্য এই নাম, এত কিছু জানি না। কেবল এতটুকু বলবো, এই নামের মানুষ একজন বিশ্বাসঘাতক। নন্দা আরো প্রশ্ন করত, কিন্তু তরঙ্গিনীর দিকে পূর্ণ দৃষ্টি দিতে সে থমকে গেল। ভূত দেখার মতো চমকে উঠল। দপ করে জ্বলে উঠল তার চিত্ত। আশ্চর্য জাতিত হয়ে শুধালো, আবারও কারো ঘর ভাঙছেন? নন্দার কথা যেন বিদ্যুৎ বেগে পৌঁছে গেল তরঙ্গিনীর কাছে। 2 কদম পিছিয়ে গেল সে। দ্রুত আঁচল ঘুরিয়ে এনে কাঁধ ঢাকল। আমতা আমতা করে বলল, অদ্ভুত কথা বলছো অলকানন্দা, আর সেই অদ্ভুত কথাটা সত্যি, তাই না? তরঙ্গিনী চোখ ঘুরিয়ে ফেলল। আশেপাশে তাকিয়ে যেন নিজের দোষ হালকা করতে চাইল। বলল, বোকা কথা কেন বলছো? কথা আমি বলিনি, কথা বলেছে
আপনার গলায় ঘাড় হয়ে পড়ে থাকা দাগটা। কারো গোপনীয় আদরের চিহ্ন বহন করছে সেই দাগ। আবারও ঘর ভাঙছেন। একটি মেয়ের ঘর ভাঙা আর মন্দির ভাঙা সমান। তা কি আপনি জানেন না? তালি তো এক হাতে বাজে না, সেটাও কি তোমার অবগত নয়? কথাটি বলেই স্কুর হাসল তরঙ্গিনী। চোখে মুখে তার মোহরং খেলে গেল। তার আকর্ষণীয় মুখমণ্ডল জুড়ে কেমন রহস্যের হাসি। অলকানন্দা দীর্ঘশ্বাস ফেলল। হতাশার স্বরে বলল, আপনি যদি এনাকে ভালোবাসতেন। কই গেল ভালোবাসা? চিতায়। সে তো মরে গিয়ে বেঁচে গেছে। আমার গতি কি? তোমার আবারও বিয়ে হয়েছে, অথচ সকলে তোমাকে প্রথম পরিচয় হিসেবে চেনে সুদর্শনের বউ। অথচ তুমি তাকে ভালোই বাসনি কখনো। আর আমি এত ভালোবেসে তার শয্যাসঙ্গী হয়েও কি পেলাম? বেশ্যা উপাধি ব্যতীত। আমার ভালোবাসায় কি খাচ্ছিল? আমি যদি বলি আপনার ভালোবাসারই অভাব ছিল, আপনি মানবেন? নন্দার প্রশ্নে থেমে গেল তরঙ্গিনী। থেমে গেল তার স্কুর হাসি। থেমে গেল তার রহস্য। থেমে গেল তার চঞ্চল সত্তা। সে বিকশ কণ্ঠে বলল, আমার ভালোবাসায় খুঁত ছিল বলছো? কেবল খুঁত নয়, কখনো ভালোই বাসতে পারেননি। তরঙ্গিনী শক্ত কথার মানুষ হলেও আজ কোনো জবাব দিল না, বরং খুব নীরবে সে স্থান ত্যাগ করল। নন্দা সেই যাওয়ার পানে তাকিয়ে চুপ করে রইল, যেন খুব মাথা উঁচু করে রাখা গাছটা আজ তুমুল সত্যের ভারে মুখ লুকিয়ে ভেঙে পড়েছে। অলকানন্দা হাসল। মানুষ কেন সত্য মানতে পারে না? কেন তারা সত্যকে এত ভয় পায়? বুক চিরে বেরিয়ে এলো তার দীর্ঘশ্বাস। মাথায় আবারও খেলে গেল বিহারিনীর ভাবনা। কেন তরঙ্গিনী বলল বিহারিনী নামের মানুষটা বিশ্বাসঘাতক? আর তার স্বামী সুদর্শনের সাথেই বা কি সম্পর্ক ছিল ওই বিহারিনীর? প্রশ্নের স্তূপে ভরা হলো নন্দার মস্তক। নন্দা দাঁড়িয়ে আছে তার বর্তমান শাশুড়ি মায়ের ঘরে। মহিলা বেশ আনন্দিত মনে তার সাথে গল্প করছে, স্টিফেনের ছোটবেলার গল্প। নন্দা চুপ করে সবটাই শুনছে। কাদম্বরী দেবী কত উৎফুল্লতার সাথে নিজের সন্তানের গর্ব করছে, যেন এমন সন্তান পেলে যে কোনো বাবা মাই ধন্য হয়ে যাবে। নন্দা হাসল। সারাদিনের ছুটোছুটিতে তার শরীর ক্লান্ত কিছুটা। শরীরের তাপমাত্রাও অসহ্য রকম বেড়ে যাচ্ছে। কাদম্বরী দেবী কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, জানো নন্দু, আমাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষকে, আমি নির্দ্বিধায় বলবো আমার স্টিফেন। মহিলার কণ্ঠে পুত্রের জন্য গর্ব। নন্দা হেসে ক্ষীণ স্বরে বলল, এতটা ভালোবাসছেন আপনার ছেলেকে? ভালোবাসতে হয় নন্দু। পৃথিবীতে কিছু মানুষ থাকে আমরা যাদের ভালো না বেসে পারি না। আমার ছেলে তাদের মাঝে একজন। অথচ আমি কিন্তু আপনার ছেলেকে দিব্যি ভালো না বেসেই আছি। নন্দা ভেবেছিল তার এমন একটা কথায় কাদম্বরী দেবীর হাসি হাসি মুখ উবে যাবে, হয়তো নিমিষেই সে রেগে যাবে, নন্দাকে শক্ত কথা বলবে। কিন্তু তার কিছুই হলো না, বরং কাদম্বরী দেবীর হাসি আরো প্রশস্ত হলো। নন্দাকে অবাক করে দিয়ে সেই নারী হো হো করে হেসে উঠলেন। হাসি বজায় রেখে নন্দার থুতুনি ধরে আদরি কণ্ঠে বললেন, কেন ভালোবাসনি? সে কেন তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? কারণ আপনার ছেলের নিষ্ঠুরতা বেশি, অথচ আমার ছেলের কোমলতা পুরো পৃথিবী মাত। নন্দা ভ্রু কুঁচকাল, বলল, পৃথিবী মাত কিভাবে? আমার ছেলেটা অনেকটা বেশি ভালো, কিন্তু তুমি তখনই দেখবে যখন দেখার দৃষ্টি বদলাবে। প্রতিটা মুদ্রার এপিঠ ওপিঠ যে থাকে নন্দু। খারাপটা দেখার পর কখনো ভালোটা দেখতে চেয়েছিলে? বলো চাওনি, তাই পাওনি। এই যে অ্যালেন, সে কি হয় আমার স্টিফেনের? বলো তো। বন্ধু। নন্দার উত্তরে কাদম্বরী দেবীর হাসির রোল বাড়ল। নন্দার বাহুতে মৃদু চাপ দিয়ে বলল, ভুল কথা মাই গার্ল। তুমি নিশ্চয়ই জেনেছ আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি। আমার স্বামীর প্রথম স্ত্রী ছিল যিনি, তার আর তার প্রেমিকের পুত্র কিন্তু অ্যালেন। কাদম্বরী দেবীর কথায় বিস্ফোরিত নয়নে তাকালো নন্দা। বিস্মিত কণ্ঠে বলল, কি? হ্যাঁ, শুধু তাই নয়, আমার পুত্র আমার কলঙ্কও মোচন করেছিল। আমি যখন কাদম্বরী দেবী কথা সম্পূর্ণ করতে পারে না, তার আগে ঘরে প্রবেশ করলো স্টিফেন। মাকে দেখেই শক্ত পুরুষ মুখে ঝুলিয়েছে মিষ্টি হাসি। স্পষ্ট কণ্ঠে বলে, প্রিয় মা, ভালোবাসি। বিদেশি পুরুষের কণ্ঠে এত শ্রুতিমধুর ঠেকে যে বাক্য, যদিও স্টিফেনের নিত্য স্বভাব এটা। কাদম্বরী দেবীও বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। ছেলের কপালে চাঁদ মামার মতো
আদুরে চুম্বন এঁকে বললেন, আমিও ভালোবাসি মাই সান। কথাটা বলেই তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঘরে বসে রইল নন্দা। তার মাথা ঝিমঝিম করছে। শরীরের তাপমাত্রাও যে ধীরে ধীরে বাড়ছে তার বলার অপেক্ষা করছে না। স্টিফেন ভ্রু কোচকালো, ঠাট্টার স্বরে বলল, বাহ, আজকে একজন দেখিতেছি ঘর ছাড়িয়া বাহির হইতেছে না। সূর্য কোন দিকে তার অস্তিত্ব জানান দিয়াছিল শুনি। নন্দা কথা বলল না, চুপ করে বিছানার একধারে বসে রইল। স্টিফেন হেলে দুলে এগিয়ে এলো হাসি মুখেই, কিন্তু নন্দার চোখ মুখ দেখে সে হাসি আর স্থির হলো না, বরং সে হাসি ছুটে গেল। বিচলিত কণ্ঠে বলল, হেই সানশাইন, হোয়াট হ্যাপেন ডিয়ার? এমন ফ্যাকাশে লাগিতেছে কেন সুইট হার্ট? কি হইয়াছে তোমার? নন্দা কেমন অদ্ভুতভাবে ভ্রু কুঁচকাল। নন্দার থুতনিতে থাকা স্টিফেনের হাতটা কিছুটা বল প্রয়োগ করলে সে ছাড়িয়ে নিতে চাইল, অথচ স্টিফেন তা করতে দিল না, বরং রাশভারী আর চিন্তিত কণ্ঠে ধমক দিয়ে বলল, আর কিছু করিবে না, চুপ একদম। তোমার টেম্পারেচার কতটা বাড়িয়ে গিয়েছে ধারণা আছে তোমার? এতটা জ্বর বাঁধাইলা কি করিয়া? আপনাকে আমার সহ্য হচ্ছে না, সরুন। নন্দার জড়িয়ে জড়িয়ে আসা কণ্ঠের কথা স্টিফেন দূরে না গিয়ে বরং আরও এগিয়ে এলো। শান্ত কণ্ঠে বলল, একদম কথা বলিবে না। আমার সানশাইনকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নাই। অতঃপর নন্দার জ্বর গুরুতরভাবে বাড়তে শুরু করলো এবং থেমে গেল তার বাক্য। ক্লান্ত স্টিফেন পত্নী সেবায় ব্যস্ত হয়ে উঠল ভীষণ। নন্দার শরীর মুছিয়ে দিল, মাথায় দিয়ে দিল জলপট্টি, সাহেবী ডাক্তার ডাকলো। মুহূর্তেই এলাহি কাণ্ড সব। নন্দা ঘোরগ্রস্ত অবস্থায় সবই দেখল। বুক ফেটে তার কেমন কান্না পাচ্ছে। বাবা মায়ের সংসারে 3 মেয়ের মাঝে একটি মেয়ে ছিল সে। বাবা মায়ের ছেলে ছিল না বলে ছোটবেলা থেকেই তারা অবজ্ঞার পাত্রী ছিল। জ্বর এলে যে আহ্লাদ করে তা তারা কখনো অনুভব করেনি, অথচ আজ তার অপ্রিয় মানুষটাকে তাকে সুস্থ করার জন্য কেমন মরিয়া হয়ে উঠেছে। কাদম্বরী দেবী এমনকি অ্যালেনও থেকে থেকে এসে তার খোঁজ নিচ্ছে। স্টিফেন কেবল মরিয়া হয়ে পায়চারি করছে এবং থেমে থেমে বলছে, তুমি চিন্তা করিও না সানশাইন, তুমি দ্রুত সুস্থ হয়ে যাইবে, আমি আছি তো, আমি আছি তো। বাক্যটার অভাবে নন্দা জীবনে কত কিছুই করতে পারেনি, অথচ আজ তার ভরসা হয়ে একজন মানুষ আছে যাকে সে ভালোবাসতে পারছে না। এই ভালো না বাসতে পারার যন্ত্রণা তার ভেতরে ছেয়ে গেল। কেঁদে উঠল অস্ফুষ্ট স্বরে। স্টিফেন কান্নার শব্দ শুনে ছুটে এলো, ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে সানশাইন? কষ্ট হইতেছে? কই হইতেছে, বলিবে তো? নন্দার ঠোঁট উল্টে ফেলল, কেমন অসহায় কণ্ঠে বলল, আমি কেন আপনাকে ভালোবাসতে পারছি না ভিনদেশী সাহেব? এমন সময় নন্দার এমন কথায় স্টিফেন হতবম্ব। অসুস্থ অবস্থায় মানুষের মস্তিষ্ক খুব ধীরে কাজ করে, তাই তারা উল্টোপাল্টা বলে। স্টিফেন জানে, তবুও মুচকি হেসে বলল, তোমার ভালোবাসিতে হইবে না সানশাইন। আমাদের সম্পর্কের জন্য আমার ভালোবাসাই বেশি হইবে। তোমার ভাগের ভালোবাসাও না হয় আমিই বাসিব, তুমি কেবল আমার হইয়া থাকিও। একটি তরতাজা প্রাণে স্পন্দন জাগানো ভোর, সতেজ আলোয় ভরে গেছে আঙিনা। নন্দার চোখে মুখে ভোরের সূর্য চুম্বন এঁকে দিচ্ছে প্রেমিক বেশে, বেশ আদুরে চুম্বন। মিষ্টি মুখের চারপাশে যেন পাকা আমের রং মাখিয়ে দিয়েছে সূর্য। নন্দার ঘুম হালকা হলো। ভারী চোখের পাতা টেনে জেগে ওঠার চেষ্টা করলো, কিন্তু মাথা ব্যথার নীরব অস্তিত্ব তার শরীরে কেমন ম্যাজম্যাজে অনুভূতি দিল। শরীরে কোনো বল পেল না। মৃদু স্বরে আহ করে উঠতেই কোথা থেকে যেন একটি ভরসার বলিষ্ঠ হাত এগিয়ে এলো। ভরসা হলো নন্দার টলতে থাকা শরীরের। শক্তপোক্ত হাতটা নন্দাকে যত্ন করে বসিয়ে দিল। ব্যস্ত কণ্ঠে বলল, আমার সানশাইনের ঘুম হইয়াছে তো? নন্দা আধো ঘুমে আধো জাগরণে চোখে চাইল। ঘাড় ব্যথা অনুভব করতে পারছে মৃদু। কণ্ঠ বসে এসেছে, তবুও ক্ষীণ স্বরে জানালো, হয়েছে। অবশেষে সানশাইন মানল, সে আমার। স্টিফেনের ঠোঁট জুড়ে অগণিত হাসির রেখা উলটপালট হয়ে ঘুরে বেড়াচ্ছে। নন্দাও কিছুটা থতমাত খেলো সেই কথায়। মুখ ঘুরিয়ে দৃষ্টি ফেরালো জানালার দিকে। স্টিফেন এগিয়ে এলো, আলতো হাতে নন্দার কপাল স্পর্শ করলো। আজ নন্দা সরে গেল না, কিংবা প্রতিবাদও করল না। নির্লিপ্ত ভঙ্গিতে কেবল বসে রইল। স্টিফেন তাপমাত্রা পরিমাপ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল।
হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, জন নেই, সুস্থ হয়ে গিয়েছ। নন্দা আবারও কিছু বলল না। স্টিফেন তা দেখে স্মিত হাসল। নন্দার চুলের ভাঁজে স্নেহের স্পর্শ করে বলল, দ্রুত সুস্থ হইয়া উঠিও সানশাইন। আগুনের তেজ না থাকিলে যে মোটেও ভালো লাগিতেছে না। অতি তেজে কিন্তু ছাই হয়ে যায় সব, জানেন তো? নন্দার অসুস্থ কণ্ঠস্বরে তীক্ষ্ণ প্রশ্ন। স্টিফেনের হাত আগের মতোই চুলের ভাঁজে স্নেহের স্পর্শ দিতে ব্যস্ত। সেই কাজে সে ভগ্ন হয়ে ক্ষীণস্বরে বলল, আবার অনেক কিছু পুড়িয়া খাঁটিও হয়। তুমি কেন আমাকে ছাই করিতে চাও? খাঁটি করিয়া না হয় নিজের কাছে রাখিয়া দিতে। কি এমন বড় ক্ষতি হইয়া যাইবে সানশাইন? তোমাকে ধরিয়া কেহ যদি বাঁচিতে চায় তাহলে দোষ কোথায়? নন্দার শক্ত চোখের ভারী পল্লব যুগল অশ্রুতে ভরা। কিঞ্চিত কেঁপে উঠল বোধহয়, খুব গোপনে, কিন্তু তা অগোচরেই রয়ে গেল স্টিফেনের। স্টিফেন মিঠে স্বরে তাড়া দিল, উঠিয়া পড়ো। সূর্য জাগিয়ে যাওয়ার সাথে সাথে পৃথিবীর সকল শুভ শক্তি জাগিয়া ওঠে। তবে আমার সানশাইন কেন জাগিবে না শুনি? ভালোবাসার তৃষ্ণায় এতদিন হাহাকার করতে থাকা নন্দা হুট করেই এত ভালোবাসা পেয়ে যেন খেয়ে হারালো। আনমনে বলল, ব্যথা পাবেন জেনেও কেন বুক পেতে দিচ্ছেন? প্রেমের বিষে মরিলে কন্যা হয়তো দেহ মরিবে, তবে আত্মা বাঁচিয়া থাকিবে। মরিয়াও শান্তি। প্রেমের জ্বালা যে বড় জ্বালা গো সাহেব বুধু, সহে না আমার এই অন্তরে। স্টিফেনের কথায় নন্দার শরীরের লোমকূপ যেন কেঁপে উঠল। ভালোবাসায় শিহরিত হয়ে গেল যেন শরীরের সকল অঙ্গগুলো। মায়াপুরী গ্রামের পাশে রয়েছে বিশাল একটি বিল। সুন্দর স্বচ্ছ বিলের জল। লোকে তাকে রূপসী দিঘি বলেই ডাকে এবং প্রতি পূর্ণিমা রাতে এই বিলে একদল কিশোরী স্নান করতে নামে। গ্রামের লোক বিশ্বাস করে যে এই রূপসী বিলে যখন পূর্ণিমার চাঁদের আলো এসে পড়ে, তখন যদি এই বিলে স্নান করা হয় তবে নারীর শরীরের রং উজ্জ্বল হয়। নন্দা জানতো না এই অদ্ভুত নিয়ম নীতির কথা, আজ জেনেছে। কারণ তাদের বাড়ির বেশিরভাগ নারী গৃহভৃত্যরা ছুটি নিয়েছে। সকলের একসাথে ছুটি নেওয়ার কারণ জানতে চাওয়ায় আগ্রহ প্রসান করতেই এমন চাঞ্চল্যকর একটি গল্প জানতে পারল সে। নিজের আগ্রহ কৌতূহলকে দমিয়ে রাখতে না পেরে সে সারাদিন অপেক্ষা করেছে আজকের পূর্ণিমা রাতের জন্য। এমনকি সে তাদের একজন পাহারাদারকে শহরে পাঠিয়েছে জরুরি তলবে ললিতাকে গ্রামে আনার জন্য। সন্ধ্যা হতেই ললিতা এসে পৌঁছালো নন্দাদের বাড়িতে। সেই চিরপরিচিত পোশাক পরিহিতা হাস্যোজ্জ্বল নারী। শুধু ললিতা আসেনি, সঙ্গে শতাব্দও এসেছে। মহলে প্রবেশ করেই নন্দাকে উদ্দেশ্য করে বলেছে, খালি ললিতাই তোমার বন্ধু হলো? আমি বুঝি কেউ না? এতটা পর ভাবলে আমাকে? নন্দা কিঞ্চিত লজ্জা পেলেও আপ্রাণ চেষ্টা করে শতাব্দের কথাকে ভুল বলে ঘোষণা করলো। তা নিয়ে কিছুক্ষণ হাসি ঠাট্টাও হলো তাদের। স্টিফেন বাড়িতে নেই, বেশিরভাগ সময় সে বাড়িতে থাকে না। তবে অ্যালেন বাড়িতে আছে এবং আপ্রাণ চেষ্টা করেছে অতিথিদের অতিথায়তায় যেন ত্রুটি না হয় সেজন্য। পূর্বের আকাশে সূর্যের ঈষৎ থেকে ঈষৎ চিহ্ন মিলিয়ে যেতেই আবহাওয়া শীতল হয়ে এলো। সুপারির বন হেলে পড়ল পরমায়েশে। বাতাসে তখন মৃদুমত্ত আহ্লাদের আবরণ। নন্দা তার শাশুড়িকেও যাওয়ার জন্য প্রস্তাব দিল, কিন্তু ভদ্রমহিলা গেলেন না, বরং বেশ আন্তরিকতার সাথে পুত্রবধূর ঝামেলাবিহীন যাত্রার ব্যবস্থা করে দিলেন। নন্দা খুশি হলো। রওনা দিল রূপসী দিঘির পারে। চারপাশে মশালের আলোয় অন্ধকার গুটিয়ে নিয়েছে নিজের আধার। হলুদ আভায় চারপাশ যেন ঝলমল করে উঠল। ঢাক বাজছে বিরতিহীনভাবে। নন্দাদের গাড়ি এসে থামলো বিলের কিছুটা দূরে। নন্দার পরনে লাল টকটকে মসলিন শাড়ি। জড়োয়া গহনায় রূপ বেড়েছে দ্বিগুণ, 3 গুণ, অথবা বলা যায় 4 গুণ। তাদের সাথে সাহেবদের কিছু দেহরক্ষী এবং অ্যালেনও এসেছে। গ্রামের মানুষ দ্রুত জায়গা করে দিল নন্দাদেরকে প্রবেশ করার। গ্রামবাসী সকলে হইচই আর আনন্দ উন্মাদনায় একাকার। বিভিন্ন ধরনের গান নাচে চারপাশ মুখরিত। নন্দারাও সেই অনুষ্ঠানে বেশ আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেছে। কুমারী মেয়েরা দিঘির জলে নেমে স্নান করছে, আবার গঙ্গা পুজো করছে। অনুষ্ঠান যখন জমে উঠেছে তখন কিছুটা দূর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো আবছাভাবে। গ্রামবাসীরা তেমন একটা গুরুত্ব দিল না, যেন তারা জানে কিসের শব্দ।
কিন্তু তার সন্দেহ ঠেকল নন্দার কাছে। সে উঠে দাঁড়ালো, দেহরক্ষীর মাঝে একজনকে ডাকও দিল। রামুদা! কিসের চিৎকার গো ওটা? রামু নামক লোকটা কিয়ৎ আমতা আমতা করে উত্তর দিল, হয়তো কারো স্বামী মারা গিয়েছে সাহেব বধূ। নন্দা ভ্রু কোচকালো। তার চোখের সামনে ভেসে উঠল নিজস্ব অতীত, নিজস্ব ব্যথা। এই তো স্রোতের তালে ভেসে যাওয়া কিছু মাস আগে এই আর্তনাদ তো তার কণ্ঠেও ছিল। একটু বাঁচতে চাওয়ার আর্তনাদ, একটু উড়তে চাওয়ার আর্তনাদ। অথচ তাকে কেউ বাঁচতে দিতে চায়নি, উড়তে দিতে চায়নি। তার শখের চুলগুলো মানুষের স্বার্থপরতায় হারাতে হয়েছিল। প্রিয় রং লাল জীবন থেকে মুছে ফেলতে হয়েছিল। এমনকি চরিত্রহীনার তকমা শরীরে মেখে নিজের প্রিয় গ্রাম ছাড়তে হয়েছিল। এই আর্তনাদের ভাষা যে তার জানা, বড় ভয়ঙ্কর সে ভাষা। নন্দার স্থির থাকতে পারল না। মুহূর্তেই বলল, আমি যাব সেখানে, নিয়ে চলুন আমাকে। ললিতাও সায় দিল। রামু নামক লোকটা তখন বিলের বিপরীত দিকে থাকা শ্মশানটার দিকে তাদের নিয়ে গেল। বিলের একদিকে আনন্দ অনুষ্ঠানের রমরমা, ঠিক অপর দিকে বিষাদের ঢেউয়ে ভেসে যাচ্ছে এক নারী। নন্দা আসতেই দেখল তার বয়সে একটা নারী সদ্য স্বামী মারা গিয়েছে। সেই মেয়েটার মৃত স্বামীর সাথে তাকেও দাহ্য করা হবে বলে মেয়েটার এমন চিৎকার করছে। মেয়েটাকে লাল টকটকে একটি বেনারসি শাড়ি পরানো হয়েছে, নববধূর সাজে সজ্জিত করানো হয়েছে। নন্দা ভালো করে খেয়াল করতেই দেখল মেয়েটা আর কেউ না, তার সহপাঠী প্রতিমা, যে একদিন নন্দার সাথে পরীক্ষা দিতে বসতে চায়নি, একমাত্র নন্দার স্বামী মারা গিয়েছিল বলে এবং তার অসহ্য পালন না করেই পরীক্ষা দিতে চলে গিয়েছিল বলে। প্রতিমার চোখ মুখে ভীতি, আকুতি, বাঁচতে চাওয়ার ইচ্ছায় মেয়েটা চিৎকার করছে, কিন্তু কেউ গ্রাহ্য করছে না সেটা। প্রথম কথা বলল ললিতাই। এই আপনারা কি করছেন? পুরোহিত সহ আরো কয়েকজন বয়োজ্যেষ্ঠ লোক সেখানে উপস্থিত ছিল। ললিতার কথায় তারা ঘাড় বাঁকিয়ে চাইল। যেই না নন্দা অ্যালেনকে দেখল, তারা থতমত খেয়ে গেল, ব্যস্ত হয়ে পড়ল সমাদারে। সাহেব বধূ, সাহেব, আপনারা এখানে এসেছেন যে? কোনো প্রয়োজন? কি করিতেছেন আপনারা? অ্যালেনের কণ্ঠ একই প্রশ্ন শুনে তারা একে অপরের মুখে চাওয়াচাই করল, কারণ নন্দার সাথে ঘটা ঘটনা তাদের অগোচরে নেই। এসব যে ইংরেজ সাহেবরা পছন্দ করে না তাও তাদের অবগত। তাই একজন বয়োজ্যেষ্ঠ চতুরতার সাথে উত্তর দিল, আমাদের পুত্র মারা গিয়েছে, আর পুত্রবধূ তার স্বামীর সাথে এক চিতায় উঠতে যাচ্ছে, সেটারই আয়োজন করিতেছি। কি? ললিতার কথা বলার সাথে সাথে প্রতিমা চিৎকার শুরু করলো, বারবার মিনতি করছে, না না, আমি মরতে চাই না, আপনারা বাঁচান আমাকে। ললিতার আর বুঝতে বাকি রইল না যে তাদের ভুল বোঝানোর চেষ্টা করছে লোকগুলো। যে না সে প্রতিমাকে ধরার জন্য এগিয়ে গেল, তৎক্ষণাৎ একজন লোক হুঙ্কার দিয়ে উঠল, একদম আসবেন না, ওকে আমাদের ছেলেদের সাথে দাহ্য করা হবে, আপনারা আপনাদের কাজ করুন। ললিতা থামল না, বরং আরো দ্রুত গিয়ে প্রতিমার বাহুতে শক্ত করে ধরল, কঠোর স্বরে বলল, কিভাবে আপনারা ওকে দাহ্য করেন আমিও দেখব। লোকগুলো মুহূর্তেই রেগে গেল। ললিতার দিকে তেড়ে যেতে নিলেই শোনা গেল নন্দার বজ্রকণ্ঠ, একদম ওদের গায়ে হাত দেবেন না কেউ, না হয় আপনাদের সাথে কি হতে পারে আপনারা ভাবতেও পারবেন না। লোকগুলো আর আগানোর সাহস পেল না, তবে আমতা আমতা করে বলল, সাহেব বধূ, আপনি এসবে না এলেই ভালো হয়। আপনি নিজেই এত অনাথ সৃষ্টি করেছেন, তা আমাদের অজানা নয়। কথাটা যেন বড় আঘাত দিল নন্দার সুপ্ত হৃদয়ে। কি এক বিশ্রী ইঙ্গিত ছিল সেই কথার আড়ালে। নন্দার গা ঘিন ঘিন করে উঠল। অ্যালেন হুঙ্কার দিতে উদ্যত হতেই তাকে থামিয়ে দিল নন্দা। কানের মাঝে প্রতিধ্বনিত হলো স্টিফেনের বলা কিছু কথা, সব জায়গায় রানীর মতো মাথা উঁচু করে দাঁড়াতে হবে, যেন সে কঠোর দৃঢ়তা দেখে পাহাড়ও মাথা নামাতে বাধ্য হয়। আজ নন্দার সেই কথা রাখার দিন। নন্দা সকলের অগোচরেই দীর্ঘ এক শ্বাস ফেলল, তারপর তাচ্ছিল্য হেসে বলল, আমি অনাথ সৃষ্টি করেছি? তা কোন অনাথ সৃষ্টির কথা বলছেন? আমার বাঁচতে চাওয়া কি অনাথ সৃষ্টি? বৈধব্য তো কোনো রোগ কিংবা অপরাধ নয়, তাহলে কেন আমাদেরকে শাস্তি পেতে হবে? মারা তো গেছে ওর স্বামী, তবে কেন ওকে পুড়তে হবে? ও কি এমন ক্ষতি করেছে সমাজের যে ওর বেঁচে থাকা কেড়ে নেবেন? বিধবা মেয়ে বেঁচে থাকলে অন্য পুরুষের মাথা ঘোরাবে রূপ দিয়ে, সমাজে পাপ তৈরি হবে। তাহলে স্ত্রী মারা যাওয়ার পর স্বামীকে কেন মেরে ফেলা হয় না? পাপ কি তবে মেয়েরাই সৃষ্টি করে? ছেলেরা কি চিরপূর্ণবান? হ্যাঁ, অথচ
শাস্ত্র নারীকে দেবীর স্থানে বসিয়েছে। ধর্ম বলেছে নারী ছাড়া উদ্ধার নেই, সংসার বলেছে নারীই মাতা। আর নিছক মানুষ হয়ে কিনা আপনারা নারীকেই কোণঠাসা করছেন, বড়ই হাস্যকর। পুষ্পকাননের কোল ঘেঁষে বৈরী সমীরণ ছুঁয়ে দিচ্ছে মানব দেহ, অথচ সুচালো অনুশোচনা ছুঁতে পারেনি ঘুণে ধরা মস্তিষ্কগুলো। উন্মাদ মস্তিষ্কের মানুষগুলো দীর্ঘ কুসংস্কারে আবৃত জীবন যেন বেশ মানিয়ে নিয়েছে নিজেদের। সেই জীবন ছেড়ে তারা বেরিয়ে আসতে চায় না, বরং ফলস্বরূপ নন্দার বুদ্ধিদীপ্ত উত্তরগুলোকে তাদের কাছে কেবলমাত্র নারীদের অতিরিক্ত বাড়াবাড়ি বলে বোধ হলো। আর তারা সেই অতিরিক্ত বাড়াবাড়ির বিপরীতে সচেতন মানুষ হয়ে প্রতিবাদ করা কোনো ভাস্কর্য। নিজেদের সর্বা ভাবনায় আঘাত করার জন্য নন্দার উপর ক্ষেপে গেল সকলে। তাদের মাঝে একজন বলল, আপনি এত কথা বলছেন, লজ্জা করে না সাহেব বধূ? আপনার রাত কাটানোর ঘটনা আমরা সকলেই জানি। এই, তোমরা তোমাদের কাজ করো, আমাদের পুত্রবধূর আজই দাহ্য হবে। নন্দার ক্ষীণ সত্তায় ধারালো আঁচড় কাটতেই সে হিংস্র বাঘিনীর ন্যায় রূপ লাভ করল। উত্তাল সমুদ্রের ন্যায় গর্জন করে অ্যালেনের উদ্দেশ্যে বলল, ঠাকুরপো, এক্ষুনি দারোগা সাহেবদের ডাকেন। সতীদাহকে সঠিক বলা প্রত্যেককে যেন কারাগারে বন্দি করা হয়, তার ব্যবস্থা করুন। আর পুরো গ্রামে কালই এই বার্তা ছড়িয়ে দেবেন যে ভুলেও কেউ যদি নিজের বাড়ির বউকে দাহ্য করতে চায় তবে তার শাস্তি কারাগারে হবে না, হবে মৃত্যুদণ্ড। জনসম্মুখে তাকেই দাহ্য করা হবে। দ্রুত এবার ব্যবস্থা করুন। নন্দার নির্দেশ পেতেই সে মোতাবেক কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল অ্যালেন। চারপাশে বাতাসের বেগ বাড়ছে। প্রতিমা ছুটে এসে জড়িয়ে ধরে নন্দাকে। মশালের আগুন জ্বলছে দাউ দাউ করে। সকলের চোখ মুখে ভয়। যুগ বদলের কবিতা তখন ছন্দ তুলতে ব্যস্ত। সুর তুলেছে পরিবর্তনের গান। নারীর হাত ধরে সমাজ বদলানোর গল্প মানুষ হতবম্ব হয়ে দেখছে।